গতকাল রাতেই আপনাদের কথা দিয়েছিলাম এমন একটা চাঞ্চল্যকর বিষয়ে আজকে এপিসোড করব, যে বিষয়ে দেখলে আপনার অন্তত ভালো লাগবে। কারণ আমাদের যারা দর্শক তারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তারা মানুষের শাসন বিশ্বাস করেন, শাসকের শোষণ থেকে দূরে থাকতে চান। তাই আমাদের দর্শকদের জন্য খুব ভালো তিনটে খবর নিয়ে এসেছি আজকের এক্স ফ্যাক্টরে। আপনাদেরকে বলি যে সুপ্রিম কোর্টে তিনটে এমন মামলা চলছে যেটা 2024-এর গোড়াতেই হয়তো তার ফয়সলা হয়ে যাবে। আর এই তিনটে মামলাতেই কিন্তু কেন্দ্রীয় সরকার বা বিজেপি দল বিপাকে পড়তে চলেছে। কিভাবে, আজকের এক্সপার্টরা আলোচনা করব তাই নিয়েই। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সে বিষয়টা কিন্তু আপনাকে সত্যি আহ্লাদিত করবে, আপনাকে খুশি করবে। কারণ আমাদের যারা দর্শক তারা যে ধরনের অনুষ্ঠান পছন্দ করেন, আজকের অনুষ্ঠানটা অনেকটা সেই ধরনের। সুপ্রিম কোর্টে তিনটে মামলা তো অসংখ্য চলছে, কিন্তু সরকারের বিরুদ্ধে তিনখানা মামলা চলছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তিনখানা মামলাতেই কিন্তু যেদিকে গতি প্রকৃতি এগোচ্ছে, তাতে মনে হচ্ছে যে তিনটে মামলাতেই সরকার বিপাকে পড়বে। তার মধ্যে দুটো মামলার শুনানি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, রায়দান স্থগিত রাখা হয়েছে। আর তৃতীয় মামলাটি শুনানি চলছে, সেটাও হয়তো 2024-এর একদম গোড়ার দিকেই কিন্তু এই মামলার ফয়সলা হয়ে যাবে। সামনে নির্বাচন, আর খুব বড় জোর হলে 115-20 দিন বাকি আছে। এই 115-20 দিনের মধ্যে এই তিনটে মামলার রায় বেরোলে সবচেয়ে বিপাকে পড়বে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রের শাসক দল। আপনাদেরকে এটা বলে রাখি, এই তিনটে মামলার কিন্তু গুরুত্ব অপরিসীম। এই তিনটে মামলার উপরে নির্ভর করছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে কিনা, সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে মানুষকে। প্রথম হচ্ছে ইলেকটোরাল বন্ড। আপনারা শুনেছেন যে ইলেকটোরাল বন্ড নিয়ে আমরা আগে অনুষ্ঠান করেছি। এই ইলেকটোরাল বন্ডটা কি, আগে আপনাদেরকে আরেকটু ছোট্ট করে বলে নিই। ইলেকটোরাল বন্ড হচ্ছে এমন একটি বন্ড যে বন্ডের মাধ্যমে যে কেউ মানে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনী চাঁদা দিতে পারে, যত খুশি দিতে পারে, এবং সেই কথা ঘুণাক্ষরেও কাকপক্ষী কেউ টের পাবে না। অর্থাৎ এই যে টাকাটা দেওয়া হচ্ছে, ধরুন একটি রাজনৈতিক দল, তাকে একটি বৃহৎ কোম্পানি ধরুন 100 কোটি টাকা চাঁদা দিল, বাকি রাজনৈতিক দলেরা জানতে পারবে না, বা বাকি সাধারণ মানুষও জানতে পারবে না। এইবার এই 100 কোটি টাকা যারা দিল, সরকার গড়ার পর সেই রাজনৈতিক দল সেই সংস্থাকে ফেভার করবে কিনা সেটা নিয়ে প্রশ্ন ওঠে। কারণ যাদের কাছ নুন খাবে তাদের তো গুণ গাইতেই হবে। আপনারা একদম পরিষ্কার খোলাখুলি বলি, আদানিদের কথাই দেখুন না। পোর্ট আদানিদের, মানে সি পোর্ট আদানিদের, এয়ারপোর্ট আদানিদের, যত খনি আছে সব আদানিদের, তেল আদানিদের, কয়লা আদানিদের, যত বড় বড় ট্রাঙ্কি প্রজেক্ট আছে সব আদানিদের। কেন? আপনার মনে প্রশ্ন জাগে না যে সব কেন আদানিরাই পেয়ে যায়, অন্য কোম্পানিগুলো পায় না? কারণ হচ্ছে এটাই যে নুন কখনো খেয়েছেন নরেন্দ্র মোদী। আদানিরা তো প্লেন শুদ্ধ কিনে দিয়েছেন নরেন্দ্র মোদীর ভোটের প্রচারের জন্য, নির্লজ্জ ভাবে। আদানি কোম্পানির লোগো লাগানো প্লেনে আমাদের প্রধানমন্ত্রী দেশ ঘুরে বেরিয়েছেন। তো এইরকম ভাবে ইলেকটোরাল বন্ড নেওয়া হচ্ছিল। ইলেকটোরাল বন্ড এই মামলার সওয়াল জবাব কিন্তু শেষ হয়ে গিয়েছে। পক্ষ বিপক্ষ দুদিকের যুক্তি আদালত শুনেছে। এবার শুনানির পালা। সম্ভবত নতুন বছরের শুরুতেই এই ইলেকটোরাল বন্ড নিয়ে সমস্ত রাজনৈতিক দল জোরদার ধাক্কা খেতে চলেছে। সবচেয়ে বড় ধাক্কা খেতে চলেছে ভারতীয় জনতা পার্টি। চিফ জাস্টিস DY চন্দ্রচূড়, জাস্টিস সঞ্জীব খান্না, জাস্টিস BR গগৈ, জাস্টিস JB পাদরিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চ এই নিয়ে তাদের সিদ্ধান্ত জানাতে চলেছেন খুব শিগগিরই। দেশের মানুষ জানতে চায় কোন রাজনৈতিক দল কোন কোন ব্যবসায়ীর থেকে কত টাকা চাঁদা নিয়েছে, অথবা বিদেশ থেকে কোনো রাজনৈতিক দল টাকা পয়সা নিয়েছে কিনা। এটা দেশের মানুষের দাবি। কিন্তু কেন্দ্রীয় শাসক দল ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার তারা বলেছিল না, মানুষের জানার কোনো অধিকার নেই। মানুষের ভোট নেবেন যারা, তারা মানুষকে জানাবেন না তারা কোথা থেকে ফান্ড পাচ্ছেন, কোথা থেকে টাকা পাচ্ছেন। সেটা ভারতীয় জনতা পার্টিও হতে পারে, কংগ্রেসও হতে পারে, তৃণমূল কংগ্রেস হতে পারে, বামপন্থীরাও হতে পারে। সকলেই এই দোষে দুষ্ট, সকলেই ইলেকটোরাল বন্ড নেয়।
ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা নেয়, কিন্তু কে কত টাকা নিচ্ছে সেটা তো আমরা জানতে পারি। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা এক্স কোম্পানি, সে হয়তো একটা ওয়াই রাজনৈতিক দলকে মোটা টাকা চাঁদা দিল। এবার ওয়াই রাজনৈতিক দল ক্ষমতায় এলো। ওয়াই রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর যদি দেখা যায় যে এক্স কে তারা বেশি ফেভার করছেন, তার মানে বুঝতে হবে এই এক্স কোম্পানি ওয়াই কে রীতিমতো পয়সা দিয়ে কিনে ফেলেছে। রাজনৈতিক দলগুলো বিক্রি হয়ে যাচ্ছে কর্পোরেট সংস্থার কাছে। এইটা বন্ধ হওয়া দরকার। এই নিয়েই মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। এটা হলো প্রথম ঘটনা, প্রথম মামলা। আমরা দ্বিতীয় মামলায় আসার আগে আরেকটু বলে নিই এই মামলা সম্বন্ধে। এই মামলায় কিন্তু সরকারের যুক্তি কোনোটাই কিন্তু দাঁড়ায়নি সুপ্রিম কোর্টে। এবার 5 জাস্টিসের বেঞ্চ তারা কি রায় দেবেন অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছে দেশবাসী। ধরে নিন ইলেকটোরাল বন্ডকে বন্ধ করে দেওয়া হলো, বা ইলেকটোরাল বন্ডে এখন পর্যন্ত কে কোন রাজনৈতিক দল কত টাকা পেয়েছে তার একটা তালিকা প্রকাশ করে দেওয়া হলো। সবচেয়ে বিপাকে পড়বে কে? ভারতীয় জনতা পার্টি। কারণ দেখা গেছে ইলেকটোরাল বন্ডে যত টাকা ডোনেশন পড়েছে তার 90% গিয়েছে বিজেপির ঘরে। বাকি 10% পেয়েছে কারা? কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিবসেনা, তৃণমূল কংগ্রেস, বিজেডি, আরজেডি, এরকম সমস্ত রাজনৈতিক দল মিলে পেয়েছে মাত্র 10%। আর 90%ই গিয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টির ঘরে। আর এইখান থেকেই সন্দেহের উদ্রেক। আর এটা যদি একবার প্রকাশ্যে আসে যে কোন রাজনৈতিক দল কত ডোনেশন দিয়েছে, কোন কোন নিয়েছে কোন কোন কোম্পানির কাছ থেকে, তাহলে কিন্তু সবারই কিন্তু মানে চরিত্রটা পরিষ্কার হয়ে যাবে। রাজনৈতিক দলেরা যে কোনো কর্পোরেটের কাছ থেকে ডোনেশন নিতে পারেন, কিন্তু তা স্বচ্ছ হবে না কেন? তা সব সাধারণ মানুষ জানবে না কেন? এটাই ছিল মামলার মূল উদ্দেশ্য। এই মামলার শুনানি হতে চলেছে হয়তো 24-এর গোড়াতেই, আপনারা দেখতে পাবেন। যদি এই মামলায় যদি 5 বিচারকের যে বেঞ্চ তারা যদি রায় দেন যে এই ইলেকটোরাল বন্ড বেআইনি, তাহলে যারা 90% টাকা ইলেকটোরাল বন্ড থেকেই তুলেছে তারাই তো সবচেয়ে বেশি বিপদে পড়বে। জানি না কি হবে, তবে আমরা অপেক্ষায় আছি। জানুয়ারি মাসের হয়তো প্রথম দিকেই এই রায় বেরোবে। আমরা আসবো এবার দ্বিতীয় মামলা নিয়ে। দ্বিতীয় মামলাটা হলো ইডি নিয়ে। হ্যাঁ, যে ইডি নিয়ে এত হইচই, এত চেঁচামেচি, যে ইডির অফিসারেরা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ছেন, যে ইডি অফিসারদের বিরুদ্ধে বিভিন্ন রকম অনৈতিক কাজের অভিযোগ আসছে, মামলাটা ইডি নিয়ে। ইডির হাতে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা দিয়ে কেন্দ্রীয় সরকার ইডিকে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে অনৈতিকভাবে ব্যবহার করছে বলে মামলাটা হয়েছে সুপ্রিম কোর্টে। অর্থাৎ আপনাদের পরিষ্কার বলি যে ইডিকে দিয়ে সমস্ত বিরোধী দলের নেতাদেরকে নিকেশ করার একটা পথ খুঁজে পেয়েছে কেন্দ্রীয় সরকার। কারণ ইডির হাতে দেওয়া হয়েছে মানে অপরিসীম ক্ষমতা। কিরকম একটু বলি। ইডি যাকে খুশি, যখন খুশি, যতদিন খুশি নিজের কাছে আটকে রাখতে পারবে। এত বড় মামলা, এত বড় একখানা ঘটনা, এটা মেনে নেওয়া যায়? যাকে খুশি যতদিন খুশি আটকে রাখতে পারবে কেন? ইডি বিচারের নামে বিচার প্রক্রিয়া চলতে থাকে, তখনও ইডির তদন্ত শেষ হয় না। দিনের পর দিন ইডি কিন্তু একের পর এক মামলায় হারছে, এবং শুধু তাই না, ইডির যে সাকসেস রেট সেটা প্রায় 1% কাছাকাছি। অর্থাৎ 100টা কেস নিলে তারা একটি কেসের সমাধান করতে পারে। তারপরে তো ইডি অফিসারদের তোলাবাজি আছেই। বিভিন্ন ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা নেওয়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ফাঁসি দেওয়ার কথা বলে টাকা নেওয়া, এসব তো আমরা দেখেওছি, অন ক্যামেরা দেখেছি। তো যাই হোক, ইডি সম্বন্ধে ভুরি ভুরি অভিযোগ। কারণ ইডিকে যত বেশি পাওয়ারফুল করা হয়েছে, তত কিন্তু বিরোধীদের কোণঠাসা করতে সক্ষম হয়েছে কেন্দ্রীয় শাসক দল ভারতীয় জনতা পার্টি। তারা কিন্তু ইডির মাধ্যমে একের পর এক নেতাদের চাপে রাখার চেষ্টা করছে, ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুজনকে তো অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে ইডির মাধ্যমে যে তোমার অমুক নেতাকে গ্রেফতার করছি দেখো, তমুক নেতাকে গ্রেফতার করছি দেখো, এবার তো মানো, এবার তো ইন্ডিয়া জোট ছেড়ে বেরো। যেই ইন্ডিয়া জোট বা বিরোধী দল ছেড়ে কেউ যদি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে, তখন ইডির আর মামলা চলে না। যেমন হিমন্ত বিশ্ব শর্মা, তাকে নিয়ে বিশাল মামলা, বিশাল হইচই। কংগ্রেসে ছিলেন হিমন্ত বিশ্ব শর্মা, তার সম্বন্ধে পুস্তিকা বার করে প্রচার করলো বিজেপি। যেই তিনি বিজেপিতে গেলেন, সঙ্গে সঙ্গে ইডির মামলা ঠান্ডা হয়ে গেল, আর কোনো মামলা হলো না। আপনারা দেখলেন নারদ কাণ্ডে ববি হাকিম থেকে শুরু করে অনেক রাজনৈতিক নেতা অ্যারেস্ট হলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হলো, তাদেরকে এখনো চাপে রাখার চেষ্টা চলছে।
কিন্তু শুভেন্দু অধিকারীকে ইডি ভুলেও প্রশ্ন করছে না। হ্যাঁ, করেছিল একবার, একবার না দুবার, যখন তিনি তৃণমূলে ছিলেন। কিন্তু যখনই তিনি বিজেপিতে গিয়েছেন, নারদার কাণ্ড নিয়ে, সারদা কাণ্ড নিয়ে কিন্তু ইডি প্রশ্ন করছে না। সারদা যিনি মূল অভিযুক্ত সুদীপ্ত সেন, তিনি নিজে অভিযোগ করছেন যে লিখিতভাবে, তিনি শুধু লিখিতভাবে কোর্টকে দেননি, লিখিতভাবে কিন্তু তিনি প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন, সে চিঠির কপিও আমরা দেখেছি। অন ক্যামেরা বলেছেন শুভেন্দু অধিকারী আমাকে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছে। এত বড় কথা অন ক্যামেরা বলার পরেও শুভেন্দু অধিকারীকে ইডি প্রশ্ন করে না। তাই এরকম রাজ্যে রাজ্যে, শুধু পশ্চিমবঙ্গে উদাহরণ দিলাম কারণ আপনি বাঙালি বলে, রাজ্যে রাজ্যে এরকম ঘটনা চলছে, রাজ্যে রাজ্যে, সমস্ত রাজ্যে। এনসিপি বলুন, উদ্ধব ঠাকরে শিবসেনা বলুন, সমাজবাদী পার্টি বলুন, আরজেডি বলুন, সমস্ত বা উত্তরপ্রদেশ সমাজবাদী পার্টি বলুন, প্রত্যেককে ইডি চাপে রেখেছে। এমনকি মায়াবতীকেও কিন্তু এইভাবে চাপে রাখা হয়েছে, যাতে সরকারের বিরুদ্ধে ট্যাঁফও কেউ না করে। তাই ইডি নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন উঠেছে, মামলাও হয়েছে। এই মামলার রায়ও বেরোতে চলেছে আগামী জানুয়ারি মাসে। যদি সুপ্রিম কোর্ট ইডির ক্ষমতা খর্ব করে দেয় যে এই যে যাকে খুশি যতদিন খুশি আটকে রাখতে পারবে না, তথ্য প্রমাণ না দিয়ে কাউকে গ্রেফতার করা যাবে না, শুধু প্রভাবশালী বলে কোনো ব্যক্তিকে আটকে রাখা যাবে না। আমরা খোঁজ নিয়ে দেখেছি, জানেন, বিভিন্ন আইনজীবীর সাথে, বড় বড় আইনজীবীর সাথে কথা বলেছি। প্রভাবশালী বিষয়টাই কিন্তু আইনের ভাষায় নেই। আইনের ভাষায় প্রভাবশালী বলে কাউকে দিনের পর দিন আটকে রাখা যায় না। কিন্তু এই প্রভাবশালী তকমা দিয়ে বা তদন্তে সহযোগিতা করছেন না এই কথা বলে ইডি কিন্তু দিনের পর দিন আটকে রাখছে। এই তদন্তে সহযোগিতা না করার একটা সহজ উপায় আমরা বলেছিলাম যে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তার ভিডিওগ্রাফি করা হোক, সেই ভিডিওগ্রাফি আদালতকে জমা দেওয়া হোক। আদালত যদি মনে করে যে অভিযুক্ত তদন্তে সহযোগিতা করছে না, তখন ইডি হেফাজতে রাখা হোক। আর যদি আদালতের মনে হয় যে অভিযুক্ত সমস্ত প্রশ্নের ঠিকঠাক জবাব দিচ্ছেন এবং তদন্তে সহযোগিতা করছেন, তাহলে কেন সেই মানুষকে দিনের পর দিন জেল খাটতে হবে? প্রমাণহীনভাবে সঞ্জয় সিংরা কেন জেল খাটবেন, এই প্রশ্ন কিন্তু উঠছে। তাই ইডি নিয়ে কিন্তু একটা বড় ফয়সালা হতে চলেছে আগামী জানুয়ারিতে। মনে রাখবেন, ভোট কিন্তু আর খুব বেশি হলে 3 থেকে 4 মাস। এই 3 থেকে 4 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। তার আগে এই ফয়সলাগুলো যদি বিজেপি সরকারের বিরুদ্ধে যায়, তাহলে কিন্তু নিঃসন্দেহে বিজেপি অনেকটাই বিপাকে পড়বে। কারণ ইডি আর টপাটপ নেতাদের তুলে নিতে পারবে না, রাজনৈতিক দলগুলোকে ব্ল্যাকমেল করতে পারবে না, রাজনৈতিক দলগুলো ইডির ভয়ে বিজেপির কাছে মাথা নত করবে না। তাহলে কিন্তু ভয়ানক অবস্থা হবে। আমরা দুটো মামলা নিয়ে আলোচনা করলাম, এবার তৃতীয় মামলাটার কিন্তু শুনানি চলছে। এখনো কিন্তু এই মামলা, যেমন আগের দুটো মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে, রায়দান স্থগিত আছে, কিন্তু তৃতীয় মামলাটি শুনানি চলছে। এটা আমার আপনার সকলের সাথে জড়িত। তৃতীয় মামলাটি হলো ইভিএম নিয়ে। সুপ্রিম কোর্টের একদল আইনজীবী ইভিএম এর গড়বড়ি বা দুর্নীতি নিয়ে মামলা করেছেন। তাদের দাবি আগামী সমস্ত নির্বাচনে ইভিএম এর সাথে ভিভিপ্যাট জুড়তে হবে এবং ভিভিপ্যাটের স্লিপকে গুনে তার ভিত্তিতেই ফল ঘোষণা করতে হবে। এটা একদম জেনুইন প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন। আমরা যখন সার্ভে করতে বেরিয়েছি, আমরা মানুষকে জিজ্ঞাসা করেছি ইভিএম না ব্যালট, কোনটায় ভোট করলে আপনার ভালো লাগবে। আপনি বিশ্বাস করবেন না, 92% উপরে মানুষ বলেছেন আমরা ব্যালটে ভোট চাই, কারণ ইভিএম এর উপর মানুষের আস্থা নেই। বহু জায়গায় ইভিএম নিয়ে দুর্নীতি হয়েছে। ইভিএম দুর্নীতি ঘোষণা হওয়ার, মানে দুর্নীতি যখন প্রকাশ্যে এলো, তখন ইভিএম কারেন্ট নেই, তবু বলা হচ্ছে শর্ট সার্কিট লেগে ইভিএম পুড়ে গিয়েছে। যে ইভিএম গুলো উপরে তদন্ত হওয়ার কথা, সেই ইভিএম গুলোকে রিপেয়ারিং এ পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং শুধু তাই না, ভোট দিতে গিয়ে বহু মানুষ এক প্রার্থীকে ভোট দিতে গিয়ে দেখছেন ভোটটা পড়ে যাচ্ছে বিজেপিতে। তো এইরকম বহু অভিযোগ আছে, ভিভিপ্যাট নিয়েও অভিযোগ আছে। কিন্তু একটাই যুক্তি দেখায় নির্বাচন কমিশন, সেটা হচ্ছে ভিভিপ্যাট কাউন্টিং এর মতন ম্যান পাওয়ার নেই, তাদের অনেক সময় লাগবে। লাগুক না, আগেও তো 5 দিন 6 দিন লাগতো ভোটের ফল ঘোষণা হতে, এখন না হয় 2 দিন লাগবে, কারণ কাউন্টিং মেশিনে গুনলে কত সময় লাগে আর। তাই ইভিএম নিয়ে কিন্তু বড় একটা ঘোষণা হতে চলেছে, যার সরাসরি এফেক্ট আমার আপনার জীবনে পড়বে, 2024-এর নির্বাচনে পড়বে। এই ছিল 3টে মামলা। এই 3টে মামলার ফয়সালা হয়ে যাবে 2024-এর গোড়াতেই। নিঃসন্দেহে এই 3 মামলার উপরে কিন্তু বিজেপি আগামী দিনে ক্ষমতায় ফিরবে কিনা তা অনেকটাই নির্ভর করছে। কারণ এমনিতেই বিজেপির জনসমর্থন কমেছে। এই ভিভিপ্যাট বা ইভিএম নিয়ে সমস্যা হয়েছে মধ্যপ্রদেশে,
সমস্ত সমীক্ষক সংস্থা ছত্তিশগড়ে বিজেপিকে তারা দেয়নি নাম্বার, বিজেপি হারছে এটা বলেছিল। সমস্ত, শুধু আমরা না, সকলেই বলেছিল। কিন্তু সবাইকে অবাক অবাক করে দিয়ে ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় এসছে। কোন ম্যাজিকে? সেই ম্যাজিক জানতে চায় মানুষ। সেই ম্যাজিকটাই এবার কিন্তু আদালত দেখবে। তাই ইভিএম এর যদি ভোট হয় এবং যদি ভিভিপ্যাট স্লিপ বাধ্যতামূলকভাবে গণনার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়, তাহলে কিন্তু আমাদের ধারণা ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বেশি বিপাকে পড়বে। আপনার কি ধারণা? নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আজ এই পর্যন্ত, দেখা হবে আজ রাত 8টায় এনকে বাংলাতে। নমস্কার।